শুভ্রার ডিভোর্সের তোড়জোড় চলছে, হয়তো 2-4 দিনের মধ্যে হয়েও যাবে। তাহলে তো ঋতুর ক্ষেত্রে এই একই নিয়ম হওয়া উচিত, তাই না বলো দিদি? ডিভোর্স? মা, এটা তুমি কি বললে মা? একদম আমাকে মা বলে ডাকবে না, সেই অধিকার তুমি হারিয়েছো। না না না, আমি অনেকে ডিভোর্স দেব না, কিছুতেই না। দিতে তোমাকে হবেই, কারণ আমি ডিভোর্সটা চাই। অনি, তুই এসব কি বলছিস? অনি, এরকম বলতে নেই। পারমিতা, তুমি প্লিজ অনিকে বোঝাও, এরকম মাথা গরম করে হুটহাট যেন কোনো ডিসিশন না নেয়। কাকিমা, কাকিমা, তুমি আমার কথা শোনো, তুমিও এরকম ভাবে মাথা গরম করো না প্লিজ, ঠান্ডা মাথায় ভাবো একটু। অনি, অনি আমার কথা শোনো। দেখো দেখো, ঋতু কয়েকদিন ওর বাপের বাড়ি থেকে ঘুরে আসুক, সবকিছু ঠান্ডা হয়ে যাবে। একটু ভেবে চিন্তে সময় নিয়ে তারপর ডিসিশন নাও। দেখবে কিছুদিন চলে গেলেই সবকিছু, রাগ অভিমান সবকিছু কমে যাবে। আর বিশ্বাস, ওর উপর বিশ্বাস আমার কখনো আসবে না বৌদি ভাই। আজ নয়, কাল নয়, কোনো দিনও না। যদি আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়েও যায়, আমার আবার মনে হবে ও বোধহয় বাইরে কারোর সঙ্গে সম্পর্ক করছে বা এই বাড়ির কারোর ক্ষতি করতে চাইছে। একটা কথা বলো তো বৌদি ভাই, যার উপর থেকে একবার বিশ্বাস উঠে যায়, তার সাথে কি এক ছাদের তলে ঘর করা সম্ভব হয়? হয় না। এতে আমি নিজেকেও ঠকাবো আর ঋতুকেও, তাই সেটা আমি আর পারবো না। না না অনি, তুমি এটা করতে পারো না। তুমি, আমি তো মানছি, বলো আমি লোভের বশে একটা বড় ভুল করে ফেলেছি, আমি তো মানছি, কিন্তু তার জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে চাও না অনি? প্লিজ ডিভোর্স না। আমি জানি আমি তোমায় কখনো খুশি করতে পারিনি ঋতু। দেখো ঋতু, আমি হয়তো তোমাকে ব্যাংকক নিয়ে যেতে পারবো না, তবে এখানে যা টাকা আছে তাতে মুর্শিদাবাদে তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারবে। আর সময় নষ্ট করো না, বেরিয়ে পড়ো। অনি, ডিভোর্সের ডিসিশনটা তুমি একা একা নিতে পারো না। আর এত সহজে এভাবে তুমি আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে, আমি সেটা কিছুতেই হতে দেব না। ঋতু, ঋতু এখন এরকম করে না। এখন চুপ করো তো, তুমি চুপ করো একদম। আর যা যা হয়েছে না, তার জন্য তুমি দায়ী। তুমি এই কারণে আমাকে জেল থেকে বেল দিয়ে নিয়ে এলে, প্রতিশোধ নেবে বলে। ঋতু, যে এত কিছুর পরেও তোমার বেল করিয়ে এ বাড়িতে নিয়ে এলো, তুমি তাকে দোষারোপ করছো? তোমার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ববোধ নেই? কিছু মানুষ কোনোদিনও পাল্টায় না রে দিদি ভাই, আর তাদের মধ্যে বৌদি ভাই হলো একজন। কোনো অনুতাপ নেই ওর। বৌমনি, ওর শাস্তি পাওয়াটাই ঠিক হবে। ও কোনোদিন দাদা ভাইয়ের জন্য ঠিক ছিল না, দাদা ভাই কোনোদিন ওর সাথে সুখী ছিল না, মাই কোনোদিনও সুখী থাকবে। মিষ্টি, আমি কথা বলছি তো, কেন তোমরা কথা বলছো? তুমি কি কথা বলবে? তুমি আমার সাথে কি কথা বলবে? আমার তোমার সাথে কোনো কথা নেই। আমি বলে দিচ্ছি, আজ এই যা যা হয়েছে তো তুমি করেছো, তুমি তো প্ল্যান করে করিয়েছো। আজ না তুমি ক্যাফের মধ্যে অনেকে ইনভলভ করতে, আর না এই কাণ্ডগুলো ঘটতো। অনেক ক্যাফেতে ইনভলভ হওয়ার পর থেকে আস্তে আস্তে আমার থেকে দূরে সরে গেল, আমাকে সময় দিতে পারতো না, আমরা ভালো করে দুটো কথা বলতে পারতাম না। তাই রাগ অভিমানের বশে আমি এত বড় একটা ভুল করে বসলাম। একদম মিথ্যা কথা বলবে না তুমি। তুমি সব সময় আমাদের ক্যাফের সঙ্গে কাপ্পা ক্যাফে তুলনা করতে। আমার তখনই সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই ওই ক্যাফের কারোর সঙ্গে তোমার যোগাযোগ রয়েছে। বারান্দা ক্যাফে তৈরি হওয়ার অনেক আগে থেকেই
তুমি তার মানে জয়ন্ত চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখতে। এটা তুমি অস্বীকার করতে পারো না ঋতু। আমি যা করেছি নতুন দিদির উপর রাগ থেকে করেছি, কারণ ওর সবসময় এত মহান সাজা, ভালো সাজা আমার ভালো লাগে না। কি করব বলো, তোমাদের মতো সবসময় ওর কথায় উঠতে বসতে তো আমি পারি না। ঋতু, তুমি আমার উপর রাগ থেকে এত বড় একটা অন্যায় কাজ করলে। আজ তোমার জন্য এতগুলো মানুষ হসপিটালে চিকিৎসাধীন। তাদের যদি কিছু হয়ে যায় তখন নিজের বিবেকের কাছে মুখ দেখাতে পারবে তো তুমি? কাকে বিবেকের কথা বলছো বৌদি ভাই? ওর বিবেক বলে কিছু আছে? যে বাড়ির লোককে এইভাবে ফাঁসাতে পারে তোমার কি মনে হয় তার মনের মধ্যে দয়া মায়া বলে কিছু আছে? আরে ও তো নিজের স্বার্থের জন্য মানুষ খুন করতে পারে। ওকে আমি মানুষ বলেই মনে করি না। অনি চুপ কর, এখন শুধু শুধু এসব কথা বাড়াস না। ঋতু তুমি ঘরে যাও। না দাদা ভাই, ঋতু এই বাড়িতে থাকবে না, এটাই আমার শেষ কথা। সব বুঝে গেছি, সবাইকে চেনা হয়ে গেছে। এখন আমি বলছি, আমি এই বাড়িতে আর থাকবো না। কিন্তু মিস্টার অনিকেত গাঙ্গুলি, একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে এত সহজে আমি ছাড়বো না। আমাকে আজ যেভাবে অপমান করলে তার বদলা আমি নেব। আমার হাত থেকে এত সহজে তোমার মুক্তি নেই। আজই সব জিনিসপত্র নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ঋতু ঋতু দাঁড়াও, ঋতু, ঋতু আমার কথা শোনো, এরকম করে না ঋতু। ঋতু, ঋতু কি করছো তুমি? তুমি এভাবে যেও না ঋতু, আমার কথা শোনো। দেখো তুমি যদি এভাবে চলে যাও এ বাড়িতে ফিরে আসা কিন্তু কঠিন হবে তোমার। আমার সঙ্গে নাটক করার চেষ্টা করো না একদম। এই ভালো মানুষের নাটকটা আমার সাথে করো না। আমাকে জুতো মারার জন্য সবার সামনে এভাবে নিয়ে এলে, তাই তো? আমি আমার ভুল ত্রুটি অন্যায় সবকিছু সবার সামনে স্বীকার করে নিয়েছিলাম। তারপরেও যদি তুমি চাইতে তোমার হাতের মুঠোয় রাখা দেওরকে আমার হয়ে একবার বোঝাতে পারতে না? বলো পারতে না? কিন্তু তুমি তা করলে না। কেন করলে না বলো তো? কারণ তুমি চাও না আমি এই বাড়িতে থাকি। আমি তাই আমার সঙ্গে এই ভালো মানুষের নাটকটা করতে একেবারেই এসো না। ঋতু না, ঋতু না, আমি তোমাকে যেতে দেবো না ঋতু। ঋতু প্লিজ যেও না, আমার কথাটা শোনো একবারও। ঋতু তো আমাকে পুরোই উল্টো বুঝছে, আমার কথা বুঝতেই পারছে না। না না, আমি ওকে যেতে দেবো না, এভাবে ওকে যেতে দেবো। ঋতু, ঋতু আমার কথা শোনো ঋতু, এভাবে চলে যায় না, আমার কথাটা একটু শোনো। কি গো, দাঁড়াও ঋতু, দাঁড়াও। কাজটা তুমি ভালো করলে না অনি, একদম ভালো করলে না। ঋতু, ঋতু আমার আমার কথাটা তো শুনে যাও একটু, এরকম করে যেও না। অনেক ঋতু চলে গেছো, এতটা রাত হয়ে গেছে, ও একা একা কিভাবে যাবে বলো? ও স্টেশনে যাবে, তারপরে ট্রেন ধরবে। যা মানসিক অবস্থা, যদি যদি ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ে তাহলে তো একটা বিপদ ঘটে যাবে। তুমি যাও ওর সাথে, যাও, ওকে ট্রেনে উঠিয়ে অসম্ভব দাও। বৌদি ভাই, আমি এটা করতে পারবো না। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে এমন কিছু করতে বলো না। অনি, অনি তুমি বুঝতে পারছো না, অনেক রাত হয়ে গেছে, ওকে এতটা রাস্তা একা যেতে হবে। ওর বাড়ির লোকজনই বা কি ভাববে বলো আমাদের সম্পর্কে? এরকম করে না অনি, যাই হয়ে যাক না কেন, ও কিন্তু এখনো এ বাড়ির বউ হয়। কি বলছো তুমি? তুমি এখন এটা মানো বৌদি ভাই? আই এম সরি, আমি মানতে পারি না। দিদু যেটা করেছে তাতে আমি মনে করি না এই বাড়ির কেউ বলে। দয়া করে আমাকে তোমরা একটু মুক্তি দাও বৌদি ভাই, আমাকে আমাকে একা থাকতে দাও। অনি, অনি, কি গো, ঋতুকে এভাবে একা আমরা ছাড়তে পারি না, তুমি অন্তত বুঝতে পারছো তো? আমি বুঝতে পারছি পারমিতা, কিন্তু অনির এখন যা ভালনারেবল সিচুয়েশন, ওকে কিছু বলাটা ঠিক হবে না। আমি পারবো না ওকে রিকোয়েস্ট করতে। যদি কিছু হয়ে যায় তার দায় কিন্তু আমাদের উপরই পড়বে। এরকম কিন্তু করাটা একদম উচিত হবে না, কারোর কাছে আমরা মুখ দেখাতে পারবো না। ও অন্যায় করেছে একটা মানছি, কিন্তু তার জন্য এইভাবে মেয়েটা একা একা চলে যাবে? না না, আমাদের যেতেই হবে, উনি যাক না যাক আমাদের যেতে হবে।
হ্যাঁ ঠিক আছে, চলো আমরা ঋতুকে ট্রেনে তুলে দিই। চলো। চল এসো। ঋতু, ঋতু দাঁড়াও, ঋতু, ঋতু দাঁড়াও, আমার কথা শোনো। ঋতু, ঋতু দাঁড়াও, এসো গাড়িতে এসো। একদম না, যাবো না আমি কোথাও। এখানেও চলে এসেছো আমার পিছু পিছু কেন গো? আবার দয়া করতে? আমাকে এভাবে বিরক্ত করো না নতুন দিদি। এরকম করে না ঋতু, এসো গাড়িতে উঠবে, এসো। না, যাবো না। আবার বারবার সেই মহান সাজার প্রচেষ্টা। হ্যাঁ, এখানে তো বাড়ির কেউ নেই, কার কাছে তো মহান সাজার চেষ্টা করছো? ঋতু, ঋতু আমি তোমার বড় দাদার মতো, তোমাকে তো আজ অব্দি আমি কখনো কিছু বলিনি। আজকে গাঙ্গুলি পরিবারের বড় ছেলে হিসাবে বলছি, তোমার প্রতি আমাদের একটা কর্তব্য রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, আর সেটা আমরা পালন করবই। যাও গিয়ে গাড়িতে ওঠো। আমাকে কেন জোর করছো দাদা ভাই? আমাকে আমার মতো ছেড়ে দাও না, ছেড়ে দাও। ঋতু আমার কথা শোনো, আমি যেটা বলছি সেটা শোনো। তোমাকে স্টেশনে পৌঁছে দিয়ে ট্রেনে তুলে দিয়ে তারপর আমরা বাড়িতে ফিরবো। যাও গিয়ে গাড়িতে ওঠো, যাও বলছি। ও ছোট হলো, ভাতটা বসাতে হবে তো। একটা ওমা, ও কি রে, তরকারিতে জল নেই তো, শুকিয়ে গেছে। দে দে দে, দেখো কাণ্ড। দেখেছিস, আমি কিন্তু আজকে তোকে বলেছিলাম তোর মন মেজাজ ভালো নেই, তোকে রান্নাঘরে আসতে হবে না, আমি সবটা সামনে নেব। তুই শুনলি না আমার কথা। আমি বুঝতে পারছি তোর ছেলেটার জন্য তোর কিচ্ছু আর ভালো লাগছে না, কিন্তু কি করা যাবে বলতো? আমাদের তো ছেলেটার দিকটা দেখতে হবে। বেচারার ওপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেছে, আমরা সবাই মিলে যদি ওকে না সামলাই তাহলে ও ঠিক হবে কি করে? জানি না দিদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অনি কোন পাপের শাস্তি পাচ্ছে বলো তো? নাকি আমার পাপের শাস্তি পাচ্ছে? ও মা, এসব আবার কি কথা? তুই কেন পাপের শাস্তি পাবি? দোষ তো করেছে ঋতু, শাস্তি পেলে সে পাবে। যাকে শোন, জল খাবার দিতে হবে, এখনো কেউ খায়নি। চ চ চ। মা, আমার জন্য খাবার বেরো না, আমি খাবো না। কেন মিষ্টি, খাবি না কেন? তুই তুই কি খাবি বল? চাউমিন, পাস্তা, প্যানকেক? আমি কিছু খাবো না, আমার খিদে নেই। তুই তো না খেয়ে থাকতে পারিস না। এখন দেখো দিদি, ও বলছে খাবে না, তুমি বলো। দেখো মা, কেন এরকম করছো? খাবো না বলছি মানে খাবো না, যখন খাবো বলি তখন বলো কেন খাচ্ছিস, যখন বলছি খাবো না তখন বলছো কেন খাবো না। আশ্চর্য একবারে। মিষ্টি, মিষ্টি, মাথা গরম করে না, কেন রাগ করছিস মা? তোর মায়ের তো মন মেজাজ ভালো নেই, সেটা তো জানিস তুই। কি হয়েছে মিষ্টি? চিৎকার করছো কেন তুমি? কি হয়েছে বাবা? আমি আর পারছি না বৌমনি, আমি আর পারছি না, আমি জাস্ট পারছি না। আমি খেতে পাচ্ছি না, আমি ঘুমোতে পারছি না, আমি দাদা ভাইয়ের চোখের দিকে তাকাতে পারছি না গো। আমি কাল রাত্রিবেলা আমার ঘুম আসছিল না বলে বারান্দার দিকে যাচ্ছিলাম, যখন দেখলাম দাদা ভাই ঘরের আলোটা তখনও জ্বলছে। ও ঘুমোচ্ছে না রাত্রিবেলা, ও ভালো নেই। ও দেখাচ্ছে যে ও ভালো আছে, কিন্তু ও ভালো নেই গো। কি করলে আবার সব ঠিক হয়ে যাবে বলো তো? হ্যাঁ, কি করলে দাদা ভাই আবার আগের মতন হয়ে যাবে, আবার আগের মতন হাসবে? বলো না, তুমি বলো। সত্যি, যে করে হোক অনির মুডটা আমাদের ঠিক করতেই হবে। কি করি বলো তো? অনু, বলছি তুমি তো খুব ভালো প্ল্যান করতে পারো, কিছু একটা প্ল্যান করো না। আমি দেখছি শুভ্রাদি, আসলে কি বলতো, অনিদা না স্বাভাবিক থেকে আমাদের সকলের কাছে ওর মনের কষ্টটা লুকিয়ে যেতে চাইছে।
অনিদা না স্বাভাবিক থেকে আমাদের সকলের কাছে ওর মনের কষ্টটা লুকিয়ে যেতে চাইছে। ঠিক বলেছ অনু, কিন্তু সেটা তো আমরা সবাই বুঝতে পারছি, বলো। আচ্ছা অনি কোথায়? ওকে তো দেখছি না। ওকে আমি একটু আগে বেরোতে দেখলাম, কিন্তু কোথায় গেল কিছুতেই কই? এই তো মা, জেম্মা, বৌদি ভাই, এই দেখো দেখো কত কিছু বাজার করে নিয়েছি, দেখো দেখো। জেম্মা শোনো না, বলছি যে আজকে একটু বেশ জমিয়ে মাটন রান্না করো তো, আর চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর ওই ধরো ওই সবজি দিয়ে মুগের ডাল। হ্যাঁ, আমার কিন্তু বেগুনি চাই। হ্যাঁ, কিরে তোরা কিছু বলছিস না? এই আর চাটনি হলে জমে যাবে। হ্যাঁ, এই আজ কিন্তু কেউ বাইরে বেরোবে না, ঠিক আছে? জিম্মা, বলছি যে আজকে আমরা সবাই মিলে একটা ছোটখাটো পিকনিক করবো বাড়িতে, কি? হ্যাঁ অনি, শোন, তোকে এইভাবে হাসি খুশি দেখতে আমি চাইনি রে অনি, বিশ্বাস কর, এইভাবে হাসি খুশি দেখতে আমি চাইনি। কি কি মুশকিল বলো তো, তোমরা এরকম স্যাড স্যাড হয়ে একটা কি করে হবে? দেখো আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, হ্যাঁ সবাইকে, আমি কিন্তু ওই হই হই করে থাকা হাসি খুশি একটা মানুষ। আর এই যে আমাদের কি ব্যাপার, আমাদের ইয়াং ব্রিগেড এরকম শুকনো মুখ করে থাকলে চলে নাকি? একদম চলবে না। ঋতু কেন তোর সাথে এরকম করলো বলতো? কেন তোকে ভেঙে চুরমার করে দিয়ে চলে গেল? কেন বলতো? কেন? মা, দেখেছো তো আমার মায়ের আবার শুরু হয়ে গেল। মা, তুমি সিরিয়াল দেখে দেখে না একদম দুঃখী মাদের মতো হয়ে গেছো। আচ্ছা, সবাই যেখানে আড্ডা মারছে, ক্যাফেটা খোলা হবে কখন? বৌদি ভাই, আরে চলো, ক্যাফেটা খুলতে হবে তো, তারপর তোমাকে রান্না করতে হবে। চলো চলো, আর কতদিন খোলা হয়নি, বন্ধ আছে, পরিষ্কার করতে হবে, চলো। বলছি শোনো না, এই অবস্থায় ক্যাফেটা খোলাটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না বৌদি ভাই? বুঝতে পেরেছি, তোমরা ভাবছো তো এত বড় একটা দুর্ঘটনার পর কি করে বিজনেস নিয়ে ভাবা যায়। আমি বলবো ভাবা যায় বৌদি ভাই, তা না হলে ওই শয়তান জয়ন্ত চৌধুরী জিতে যাবে আমাদের থেকে। ও ভাববে যে ও নিজে অ্যারেস্ট হলেও বারান্দা ক্যাফেকে তো বন্ধ করতে পেরেছে, আর সেটা আমি কোনো মতেই হতে দেব না। অনি, তুই যে এতটা এগিয়ে ভেবেছিস এটা আমি ভাবতে পারছি না রে। দেখ, এই ক্যাফেটার পেছনে তোদের কত পরিশ্রম, কত খেটেছিস তোরা, কত টাকা, কত স্বপ্ন, কত কষ্ট এর পেছনে। সেটা কারো ব্যক্তিগত স্বার্থের জন্য নষ্ট হয়ে যাবে সেটা হতে পারে না, কখনো না। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, এই ক্যাফের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমরা এত বড় একটা ধাক্কা খেলেও এটাই সঠিক সময় আমাদের ঘুরে দাঁড়াবার। ঠিক আছে অনি, তুমি যখন এত করে বলছো, তখন ক্যাফে আবার খোলা হবে। দেখো, এত বড় একটা বদনাম কাটিয়ে আবার নতুন করে শুরুই তো বলতে পারো। তাই আমাদের এমন কিছু স্পেশাল করতে হবে যাতে লোকজনের নজর পড়ে। স্পেশাল মানে কোনো ইভেন্ট করা যায়? হ্যাঁ, ইভেন্ট তো করাই যায়, কিন্তু
কি ইভেন্ট করা যায়? এখন তো শীতকাল, মানে ক্রিসমাস আসছে। আমরা তো ক্রিসমাসের দিন ওপেন করতে পারি ক্যাফে। হ্যাঁ মানে ক্রিসমাসের দিন করতেই পারি। তাহলে তো ক্রিসমাস সেলিব্রেশনের জন্য ক্যাফেটাকে ভালো করে সাজাতে হবে, হ্যাঁ প্ল্যানিং করতে হবে। আচ্ছা আচ্ছা শোনো না, বলছি আমাকে তো অফিস যেতেই হবে, তোমরা প্ল্যানটা শুরু করে দাও, আমি অফিস থেকে ফিরে জয়েন করে যাবো। ঠিক আছে? একদম কোনো ব্যাপার না, তুমি যাও। আমি তোমার জন্য টিফিনটা গুছিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো। হ্যাঁ ঠিক আছে।